নমস্কার। আমি প্রথম পর্বে গ্রহ রাশিচক্রের রাশিগুলির নাম, রাশির অধিপতি, গ্রহের স্বক্ষেত্র, মিত্রক্ষেত্র, শত্রুক্ষেত্র, গ্রহের তুঙ্গস্থান, নিজ স্থান, মূল ত্রিকোণ ও তাদের ডিগ্রিগত অবস্থান, গ্রহের শত্রুমিত্র ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এগুলো ছিল জ্যোতিষশাস্ত্রের একদম প্রাথমিক জ্ঞান, আর এগুলো ঠিকঠাক মনে রাখাও অতি প্রয়োজন। আজ আমরা শিখব কিভাবে একটি জন্মচার্টের ডায়াগ্রাম ব্যাখ্যা করতে হয়, মানে জন্মচার্টের যে চক্রটা, যে ছবিটা আঁকা হয় সেটা কীরকম হয়। আমরা লগ্ন এবং ভাব ইত্যাদি ধারণাগুলো জানতে পারব। একটি কোষ্ঠী, যাকে ঠিকুজি বা জন্মপত্রিকাও বলা হয়, আবার হিন্দিতে জন্মকুণ্ডলীও বলে। তো একটি জন্মপত্রিকা বা ঠিকুজি জন্মের সময় গ্রহের অবস্থানের একটা মানচিত্র বলা যেতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে জন্মচার্ট বা রাশিচক্র চিত্রিত করার সময় যে ছকটি আঁকা হয় তার বিভিন্ন উপায় আছে। প্রধানত 3 প্রকার রাশিচক্র আঁকা হয়, 3 ধরনের উপায়ে আঁকা হয়, এবং এটা 3টে রীতি আছে। একটা হলো উত্তর ভারতীয় রীতি, একটা দক্ষিণ ভারতীয় রীতি এবং পূর্ব ভারতীয় রীতি বা বাংলা রীতি, যেটা আমরা অনুসরণ করি। এখানে আমি 3 প্রকার রাশিচক্রের ডায়াগ্রাম সম্বন্ধেই বলবো। আর বাঙালিরা সাধারণত আমরা পূর্ব ভারতীয় রীতি অনুসরণ করি। একটি জন্মকুণ্ডলী গ্রহগুলোর অবস্থান এবং রাশি সম্পর্কে বলে। আমরা ইতিমধ্যে গ্রহ এবং রাশিচক্রের বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করেছি, এবং আমরা পরে ভাব সম্পর্কেও কথা বলবো এই ভিডিওতেই। জন্মচার্টের উত্তর ভারতীয় ডায়াগ্রামে প্রথম স্থানটিতে লগ্ন চিহ্ন লেখা হয় এবং তারপর থেকে ডান থেকে বামে রাশিগুলো দেখানো হয়। এর অর্থ ঘড়ির কাঁটার বিপরীতে চিত্রিত করা হয়, এবং প্রতিটি ঘরে রাশি চক্রের সাথে সম্পর্কিত সংখ্যা দেখানো হয়। আপনারা উদাহরণ চার্টটা দেখুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই চার্টের মাধ্যমে আপনাদের আরও ভালো করে একটু বোঝানোর চেষ্টা করছি। এই চার্টটি দেখুন, এইটা হচ্ছে পূর্ব ভারতীয় চার্ট। এটা হচ্ছে মেষ, এটা বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রকমভাবে এটা দেখানো হয় বা আঁকা হয়। তো এখানে লগ্ন হচ্ছে, এইটা লগ্ন, এটা হলো কন্যা লগ্ন। এখানে 1 2 3 4 5 6 6 নম্বর ঘর। এখান থেকে যদি মেষ থেকে ধরা হয় 1 2 3 4 করে এখানে 12টা রাশি আছে, মেষ থেকে মীন পর্যন্ত। তো এইখানে লগ্ন লেখা আছে, মানে এটা হচ্ছে কন্যা লগ্ন। আচ্ছা, আর চার্ট স্টাইলটা চেঞ্জ করি। এইটা দেখুন, এটা হলো উত্তর ভারতীয় চার্ট। এখানে এই জায়গাটা লগ্ন ফিক্সড। আমাদের বাঙালি চার্টে যেমন রাশিগুলো ফিক্সড, লগ্নটা যেখানে পড়বে সেখানে বসানো হয়, এখানে কিন্তু লগ্নটা ফিক্সড। লগ্ন সবসময় এখানেই লেখা হয়, অল টাইম লগ্নটা এখানে থাকে। এখানে কম্পিউটারে দেখতে পাচ্ছেন লগ্ন লেখা রয়েছে, কিন্তু হাতে তৈরি কোনো চার্ট দেখলে লগ্ন লেখা থাকবে না। হিন্দি কোনো চার্ট দেখলে, হিন্দি ভাষীদের, কারণ লগ্নটা এইটা ফিক্সড। এবার এটা কী লগ্ন বুঝবো কী করে? এই যে 6 লেখা আছে, 6 লেখা মানে এই যে 1 মানে এটা মেষ, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। এই দেখুন 6 নম্বর ঘরেই রয়েছে, মানে কন্যা লগ্ন। এইগুলো দেখানো হয়। এখানে লগ্নটা ফিক্সড করে যে লগ্ন পড়েছে তার নম্বরটা বসানো হয়। মেষকে 1 ধরে, এবং মেষ, বৃষ, মিথুন থেকে শুরু করে মীন রাশি অবধি 12 নম্বর, 12টা রাশি 12 নম্বর। সেইভাবে যত নম্বরে লগ্নটা পড়ে সেইভাবে লগ্নে সেই নম্বরটা বসানো। এখানে যেমন কন্যায় আমি আগেরটা দেখালাম 6 নম্বর ঘরে পড়ছে, তা এই 6 লেখা আছে, মানে এটা কন্যা লগ্ন। তারপর এখান থেকে 6 7 8 9 10 11 12 এইভাবে গেছে, 1 2 3 4 5 6 এইভাবে এসছে। এটা হলো উত্তর ভারতীয় চার্ট।
দক্ষিণ ভারতীয় চার্টটা দেখুন। দক্ষিণ ভারতীয় চার্টে কিন্তু আমাদের বাঙালি চার্ট বা পূর্ব ভারতীয় চার্টের মতো রাশিগুলো ফিক্সড, লগ্ন যেখানে পড়বে সেখানে বসে। যেমন ধরুন এটা হচ্ছে মেষ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এরকম কন্যা লগ্ন বলে, এখানে কন্যায় লগ্নটা বসেছে। তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এখানে মেষ থেকে শুরু, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এইভাবে এটা হলো দক্ষিণ ভারতীয় চার্ট। তাহলে আশা করি আপনারা চার্ট কোন জাতীয় চার্ট বা কোন রীতির চার্ট কীরকম হয় বুঝতে পেরেছেন। এবার আমি আসছি হাউস বা ভাব সম্বন্ধে কথায়। 12টি যে রাশি বললাম, সেই 12টি রাশিকে 12টি ভাব বা ঘর বলা হয়। এই ঘর, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এইভাবে গুণে দশম ঘর, একাদশ ঘর, দ্বাদশ ঘর পর্যন্ত গিয়ে শেষ হয়। এখন প্রশ্ন হলো কোন রাশিকে প্রথম ঘর হিসেবে ধরা হবে, আর দ্বিতীয় ঘরই বা প্রথম ঘরের কোন দিকে পড়বে। রাশিচক্রের যে ঘরে লগ্ন বা ইংরেজিতে অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে সেটি হলো প্রথম ঘর। দ্বিতীয় ঘর কোনটা হবে সেটা নির্ভর করবে আপনি যে চার্ট স্টাইল ফলো করছেন তার উপর। আপনি যদি পূর্ব ভারতীয় বা উত্তর ভারতীয় চার্ট স্টাইল ফলো করেন তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে যে ঘরটি প্রথম ঘরের পরে আসবে সেটি হবে দ্বিতীয় ঘর, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, পঞ্চম, এইভাবে গুনে যেতে হবে। আর আপনি যদি দক্ষিণ ভারতীয় চার্ট স্টাইল ফলো করেন তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে প্রথম ঘরের পরে আসবে সেটাই হবে দ্বিতীয় ঘর, তারপরে পরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে গুনে যেতে হবে। এই সব ঘরকেই ভাব বলা হয়। আর প্রথম ঘরকে লগ্ন বা লগ্নভাব বা তনুভাব বলা হয়। এবার আর একবার রাশিচক্রটা দেখুন বুঝতে, ভালো করে বোঝার জন্যে। এই যে চার্টটা আপনাদের দেখাচ্ছেন সেটা দেখুন, এখানে লগ্ন লেখা আছে, মানে এটা হচ্ছে লগ্নভাব বা তনুভাব। এই ঘরটা হলো দ্বিতীয় ঘর, ঘড়ির কাঁটার বিপরীতে যাবে, এটা দ্বিতীয় ঘর। তুলা রাশিটা হচ্ছে দ্বিতীয় ঘর, বৃশ্চিক হচ্ছে তৃতীয়, ধনু চতুর্থ, মকর পঞ্চম, ষষ্ঠ ঘর হলো কুম্ভ, সপ্তম ঘর হলো মীন, মেষ হচ্ছে অষ্টম ঘর, 8 নম্বর ঘর বা অষ্টম ঘর, নবম ঘর হচ্ছে বৃষ, মিথুন হচ্ছে দশম, কর্কট হচ্ছে একাদশ, আর দ্বাদশ ঘর হচ্ছে সিংহ। এই একইভাবে আপনারা দেখুন উত্তর ভারতীয় চার্টটা। এই উত্তর ভারতীয় চার্টে তো লেখাই রয়েছে কোনটা কী হবে, এটা নম্বরটা মাস্ট। এটা হলে 6-এর পর 7 আসছে, মানে এই 7 নম্বর ঘরটা হবে দ্বিতীয় ভাব। এটা প্রথম ভাব বা লগ্নভাব বা তনুভাব, এটা হলো দ্বিতীয় ভাব। 8 নম্বর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। 5 নম্বর ঘর মানে সিংহ রাশিতে গিয়ে হবে দ্বাদশ ভাব। এখানে রাশিগুলো ইন্ডিকেট করছে এই নম্বরগুলো। 1 মানে মেষ রাশি, উত্তর ভারতীয় চার্টে রাশি ইন্ডিকেট করে নম্বরগুলো। 1 মানে মেষ রাশি, 2 মানে বৃষ রাশি, 3 মানে মিথুন, 4 মানে কর্কট, 5 মানে সিংহ, 6 মানে কন্যা, 7 মানে তুলা, 8 মানে বৃশ্চিক, 9 মানে হচ্ছে ধনু, 10 মানে হচ্ছে মকর, 11 হচ্ছে কুম্ভ, 12 হচ্ছে মীন। আর এবার দেখুন দক্ষিণ ভারতীয় চার্টে, দক্ষিণ ভারতীয় চার্ট এই দিকে ঘোরে ঘড়ির কাঁটার দিকে। তার এইখানে লগ্ন আছে মানে এটা দ্বিতীয় ঘর, এখানে লগ্ন আছে, এটা লগ্নভাব বা তনুভাব, এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এইভাবে ভাবগুলো পরপর যাবে দক্ষিণ ভারতীয় চার্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এবার আমি ভাবপতি নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমি কোন রাশির কোন অধিপতি, মানে কোন রাশির অধিপতি কোন গ্রহ তা নিয়ে আলোচনা করেছি। লগ্ন যে ঘরে বা ভাবে বা রাশিতে থাকবে সেই রাশির অধিপতিকেই লগ্নপতি বা প্রথম ভাবপতি হবে। এইরকমভাবে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ঘর যে রাশিতে পড়বে সেই রাশির অধিপতি হবে দ্বিতীয়পতি বা দ্বিতীয় ভাবপতি। এইভাবেই তৃতীয়পতি, চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠপতি, সপ্তমপতি, অষ্টমপতি, নবমপতি, দশমপতি, একাদশপতি, দ্বাদশপতি নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ কারোর যদি মেষ লগ্ন হয় তবে লগ্নপতি আর অষ্টমপতি হবে মঙ্গল, দ্বিতীয়পতি সপ্তমপতি হবে শুক্র, তৃতীয়পতি ষষ্ঠপতি হবে বুধ, চতুর্থপতি হবে চন্দ্র, পঞ্চমপতি হবে রবি, নবম দ্বাদশপতি হবে বৃহস্পতি, দশম ও একাদশপতি হবে শনি। এই পতি বলতে অধিপতি, একাদশ ঘরের অধিপতি বা মালিক একাদশপতি, দশম ঘরের অধিপতি বা মালিক দশমপতি, চতুর্থ ঘরের অধিপতি বা মালিক চতুর্থপতি। এবার আরেকবার এই রাশিচক্রের দিকে দেখুন ভালোভাবে বোঝার জন্য। এবং আমি বাংলা রাশিচক্রতেই দেখাচ্ছি, পূর্ব ভারতীয় রীতি রাশিচক্র শুধু দেখাচ্ছি। দেখুন যে চার্টটা দেখাচ্ছিলাম সেই চার্টেই বলছি। এটা লগ্ন এখানে, তো ভাবপতি কোনখানে? এই লগ্নের এটা কন্যা লগ্ন, কন্যা রাশিতে লগ্ন পড়েছে। কন্যা লগ্নের মালিক হচ্ছে কন্যা রাশির মালিক বা কন্যা এই রাশি, এই যে লগ্নটা যে ঘরে পড়েছে সেই রাশিটার মালিকই হচ্ছে লগ্নপতি বলে। সেই লগ্নপতি পড়েছে কোথায়? বুধ। কন্যার মালিক বুধ পড়েছে তুলাতে। তাহলে লগ্নের ভাবপতি বুধ দ্বিতীয়ভাবে পড়েছে। আবার দ্বিতীয় ভাবপতিকে তুলা, দ্বিতীয় ভাব শুক্র পড়েছে তৃতীয়ভাবে। আচ্ছা, এখানে চতুর্থ ভাবপতিকে, চতুর্থ ভাব হচ্ছে, চতুর্থ ভাব কোন রাশিতে পড়েছে? এটা পড়ছে ধনু রাশি। এর মালিক হচ্ছে বা অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আছে এইখানে। এটা কোন ঘর? নবম ঘর। তার মানে চতুর্থপতি আছে নবমে। এখানে ষষ্ঠ আর সপ্তম, পঞ্চম আর ষষ্ঠপতি হচ্ছে শনি। এটা মকর, এটা কুম্ভ, দুটো রাশিরই অধিপতি হচ্ছে বা মালিক হচ্ছে শনি। তাই এখানে পঞ্চম আর ষষ্ঠপতি শনি পড়েছে নবম ঘরে। তার মানে এখানে দেখুন 1 2 3 4 চতুর্থপতি আর ষষ্ঠপতি একসঙ্গে বসে আছে নবমে, বা চতুর্থপতি আর পঞ্চমপতি বা ষষ্ঠপতি যাই বলুন, দুটোই। শনি পঞ্চমপতিও হয়েছে, ষষ্ঠপতিও আছে, একসঙ্গে বসে আছে নবমে। এইভাবে ভাবপতির বিচার করতে হয়। আবার এখানে দেখুন সপ্তমপতিও বৃহস্পতি, চতুর্থপতিও বৃহস্পতি, সপ্তমপতিও বৃহস্পতি, সেই বৃহস্পতিও রয়েছে নবমে। নবম ঘর হচ্ছে বৃষ রাশি। আচ্ছা, এখানে অষ্টমপতিকে, অষ্টমপতি হচ্ছে মঙ্গল। এটা মেষ রাশি, মেষ রাশির মালিক মঙ্গল। অষ্টমপতি কোথায় আছে? লগ্নে। মানে তৃতীয়পতি লগ্নে, আবার অষ্টমপতি লগ্নে, মানে তৃতীয় ও অষ্টমপতি লগ্নে বসে আছে। বৃহস্পতি হচ্ছে চতুর্থ আর সপ্তমপতি, মানে চতুর্থ ও সপ্তমপতি বৃহস্পতি নবমে বসে আছে। এখানে পঞ্চম আর ষষ্ঠপতি শনি, সেই পঞ্চম ষষ্ঠপতি শনিও নবমে বসে আছে। আচ্ছা, এখানে দশমপতি আর লগ্নপতি হচ্ছে বুধ। সে দশমপতি আর লগ্নপতি, মানে লগ্নপতি আর দশমপতি বলতে বোঝাচ্ছে দশম ভাবপতি আর লগ্নের ভাবপতি। বুধ বসে আছে দ্বিতীয়ভাবে। এইভাবে বিচার করা হয়। এখানে হচ্ছে একাদশ স্থান, এটা একাদশ স্থান। একাদশ স্থানের 11 নম্বর ঘর একাদশ স্থান। একাদশ স্থানের মালিক হচ্ছে চন্দ্র, সে বসে আছে পঞ্চমে। আর দ্বাদশের মালিক, এটা সিংহ রাশি, দ্বাদশের মালিক হচ্ছে সূর্য বা রবি। রবি বসে আছে তুলা রাশিতে। এখানে এই সূর্য বলে দেখাচ্ছে, এখানে আমরা কিন্তু রবি বলে লিখি, লিখি। এটা সফটওয়্যার বেসিসে পরিবর্তন হয়। এই সফটওয়্যারটায় রবিটা সূর্য হিসেবেই দেখায়, অন্যান্য সফটওয়্যারে দেখবেন রবি লেখা আছে এখানে। এইভাবে ভাবপতির বিচার করা হয়। আচ্ছা, আর আমরা কোনভাবে কোন গ্রহ বসে আছে সেটা কিভাবে বুঝবো? এখান থেকেই বুঝতে পারবো যে লগ্নে কে বসে আছে না, লগ্নের তৃতীয়পতি এবং অষ্টমপতি লগ্নে বসে আছে। দ্বিতীয়ভাবে কে বসে আছে?
না লগ্নপতি এবং দশমপতি বুধ বসে আছে, তার সঙ্গে বসে আছে দ্বাদশপতি। লগ্ন তথা দশমপতি মানে লগ্নপতিও বটে আবার দশমপতিও বটে বুধ, তার সাথে বসে আছে রবি বা সূর্য। সূর্য হচ্ছে দ্বাদশপতি, মানে লগ্নপতির সঙ্গে দ্বাদশপতি বা দশমপতির সঙ্গে দ্বাদশপতির এখানে যোগ হয়েছে। আচ্ছা, তৃতীয়ভাবে কে বসে আছে? তৃতীয়ভাবে বসে আছে দ্বিতীয় এবং নবমপতি শুক্র। চতুর্থভাবে বসে আছে কেতু। পঞ্চমভাবে বসে আছে চন্দ্র, একাদশপতি চন্দ্র। ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবে কোনো গ্রহ নেই, অষ্টমভাবে কোনো গ্রহ নেই। আবার নবমভাবে গ্রহ আছে কে? পঞ্চম ষষ্ঠপতি শনি, আবার বৃহস্পতি আছে কি না চতুর্থ এবং সপ্তমপতি, মানে চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি বসে আছে নবমে, আর তার সঙ্গে বসে আছে পঞ্চম এবং ষষ্ঠপতি শনি। আর দশমে বসে আছে রাহু, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশেও কোনো গ্রহ নেই। এইভাবে কোন ভাবপতি কোথায় আছে বা কোনভাবে কোন ভাবপতি বসে আছে সেটা বিচার করা হয়। এবার আমি গ্রহের দৃষ্টি নিয়ে আলোচনা করব। গ্রহের দৃষ্টি 4 প্রকারের হয়। একপাত দৃষ্টি বা 25% দৃষ্টি, দ্বিপাত দৃষ্টি বা 50% দৃষ্টি, ত্রিপাত বা 75% দৃষ্টি, আর পূর্ণ দৃষ্টি বা 100% দৃষ্টি। প্রত্যেক গ্রহ যে ঘরে থাকে সেই ঘর থেকে গণনা করে তার তৃতীয় স্থানে, মানে সেই ঘরটাকে এক ধরে, প্রথম ঘর সেই ঘরটাকে ধরে, যে ঘরে গ্রহটা থাকছে অবস্থান করছে সেই ঘরটাকে 1 নম্বর ঘর ধরে যে ধরনের রাশিচক্রে বা যে ধরনের প্যাটার্নের চার্টে যে ধরনের যেদিকে গুনতে হয় সেদিকে গুনে তৃতীয় ঘরে আর দশম ঘরে গ্রহের একপাত বা 25% দৃষ্টি থাকে। পঞ্চমে ও নবমে দ্বিপাত বা 50% দৃষ্টি থাকে। চতুর্থ এবং অষ্টমে ত্রিপাত বা 75% বা 75% দৃষ্টি থাকে। আর সপ্তমে সব গ্রহেরই পূর্ণ দৃষ্টি বা 100% বা 100% দৃষ্টি থাকে। তবে ব্যতিক্রম হলো বৃহস্পতির পঞ্চমে ও নবমে পূর্ণ দৃষ্টি, শনির তৃতীয় ও দশমে পূর্ণ দৃষ্টি, মঙ্গলের চতুর্থে ও অষ্টমে পূর্ণ দৃষ্টি, রাহুর পঞ্চমে নবমে ও দ্বাদশে পূর্ণ দৃষ্টি আছে। কেতু অন্ধ বলে দৃষ্টি নেই বলা হয়, কিন্তু রাহু যেমন একটি পয়েন্ট, কেতুও তো তেমনি একটা পয়েন্ট। তাহলে রাহুর দৃষ্টি থাকলে কেতুর দৃষ্টি থাকবে না কেন? রাহু কেতু আসলে কি, এই যে পয়েন্ট বললাম এটা কি, তার অবস্থান কোথায় সেটা জানার জন্য এই আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। মহর্ষি পরাশরের মতে কেতুরও রাহুর মতোই দৃষ্টি। বেশিরভাগ শিক্ষিত জ্যোতিষী কেতুর দৃষ্টি মেনে বিচার করেন। এই নিয়ে মতভেদ থাকলেও শিক্ষার্থীকে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে এর যথার্থতা বিচার করতে হবে। আর জ্যোতিষের বিচারে গ্রহের পূর্ণ দৃষ্টি ধরা হয়, তাই গ্রহের পূর্ণ দৃষ্টি সম্বন্ধেই আমি বলছি। রবির সপ্তমে পূর্ণ দৃষ্টি, চন্দ্রের সপ্তমে পূর্ণ দৃষ্টি, মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টমে পূর্ণ দৃষ্টি, বুধ সপ্তমে পূর্ণ দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম সপ্তম নবমে পূর্ণ দৃষ্টি, শুক্র সপ্তমে পূর্ণ দৃষ্টি, শনি তৃতীয় সপ্তমে দশমে পূর্ণ দৃষ্টি, রাহু পঞ্চম সপ্তম নবম দ্বাদশে পূর্ণ দৃষ্টি, কেতুর পঞ্চম সপ্তম নবম দ্বাদশে পূর্ণ দৃষ্টি। এবার রাশিচক্রের দিকে দেখুন ভালোভাবে বোঝার জন্যে। মঙ্গল এখানে বসে আছে, মঙ্গলের দৃষ্টি কোথায় পড়ছে? চতুর্থ সপ্তম আর অষ্টমে মঙ্গলের দৃষ্টি। তাহলে 1 2 3 4 এইখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে। চতুর্থ ঘরে লগ্নে বসে আছে, মানে 4 নম্বর ঘর চতুর্থ ঘর হচ্ছে, চতুর্থে মঙ্গলের দৃষ্টি পড়ছে। 7 নম্বর ঘর হচ্ছে এটা, 1 2 3 4 5 6 7 এখানে দৃষ্টি পড়ছে। আর অষ্টম ঘর এখানে, মানে 4 7 8 মঙ্গলের দৃষ্টি। তাহলে চতুর্থ সপ্তম আর অষ্টম এই জায়গায় মঙ্গলের দৃষ্টি পড়ছে। আচ্ছা, চন্দ্রের দৃষ্টি পড়ছে কোথায়? চন্দ্র সপ্তমে দৃষ্টি দেয়, চন্দ্রের সপ্তম ঘর হলো, চন্দ্র থেকে সপ্তম গুনলে 1, এটাকে 1 ধরে 1 2 3 4 5 6 7 এই ঘর, এই ঘরে দৃষ্টি পড়ছে, মানে চন্দ্রের দৃষ্টি আছে একাদশে। আচ্ছা, রবির দৃষ্টি আছে সপ্তমে, মানে এই ঘরে
1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সপ্তম ঘর। এটা কোন ঘর? অষ্টম ঘর। বুধেরও দৃষ্টি আছে অষ্টম ঘরে, শুক্রের দৃষ্টি আছে এই ঘরে। শুধু এই ঘরে না, এই গ্রহ দুটোর ওপরেও আছে, যেহেতু এই ঘরে দুটো গ্রহ আছে। শুক্রের দৃষ্টি নবমে আছে, তার সঙ্গে বৃহস্পতি আর শনির ওপর শুক্রের দৃষ্টি আছে। আচ্ছা, রাহুর দৃষ্টি, রাহু যেহেতু উল্টো দিকে ঘোরে, আমি আগেই বলেছি। আর আমার যে রাহুকেতু কী সম্বন্ধে জানার জন্য যে ভিডিওটা দেখার কথা বললাম, তাতেও বুঝতে পারবেন সমস্ত গ্রহ এই দিকে ঘোরে, কিন্তু রাহু কেতু দুজনেই ঘোরে এই দিকে, উল্টো দিকে। তার কারণ ব্যাখ্যা করেছি ওই ভিডিওতে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো রাহুর দৃষ্টি পড়বে, দৃষ্টিটাও গুনতে হবে এই দিক দিয়ে। 1 2 3 4 5 এই ঘরে দৃষ্টি, মানে ষষ্ঠে রাহুর দৃষ্টি। 6 7 মানে চতুর্থে, 8 9 মানে দ্বিতীয়, 10 11 12 মানে একাদশে। তাহলে রাহুর দৃষ্টি কোথায় কোথায় পড়লো? পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠে, সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থে, নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয়, আর দ্বাদশ দৃষ্টি পড়ছে একাদশে। কেতুরও সেইভাবেই 1 2 3 4 5, দ্বাদশে কেতুর পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি হচ্ছে দশমে, নবম দৃষ্টি হচ্ছে অষ্টমে, এবং দ্বাদশ দৃষ্টি হচ্ছে চন্দ্রের ওপর এবং পঞ্চম ঘরে। এইভাবে দৃষ্টি বিচার করতে হয়। যে ঘরে গ্রহের দৃষ্টি পড়ছে সেই ঘরে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহের ওপরেও দৃষ্টি পড়বে। তবে এই দৃষ্টিটা আরও নিখুঁতভাবে জানার জন্য, এই যে গ্রহটা যে ডিগ্রিতে আছে, সেই ডিগ্রির ওপর, ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে, যেমন এই কেতুর দৃষ্টি বললাম চন্দ্রের ওপর পড়ছে, এখানে দেখুন কেতু আছে 24 ডিগ্রি 1-এ, চন্দ্র আছে 25 ডিগ্রি 19, মানে 1 ডিগ্রি 18 মিনিটের তফাৎ। এক্ষেত্রে চন্দ্রের ওপর প্রকৃত পূর্ণ দৃষ্টি পড়ছে। যদিও আমরা বিচারের সময় এটা দেখি না, শুধু রাশিটাই দেখি, পুরো রাশিটাতেই দৃষ্টি পড়ে, কিন্তু আরও নিখুঁত বিচারে এগুলো লাগে যে ডিগ্রি টু ডিগ্রি দৃষ্টিটা। যেমন শুক্রের দৃষ্টি, এখানে শুক্র আছে 26 ডিগ্রি 16 মিনিটে, আর এখানে শনি 4 ডিগ্রি 47, মানে অনেক ডিগ্রিগত দূরত্ব অনেক বেশি। আর এখানে 15 ডিগ্রি, দুটোতেই 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা প্রায় 22 ডিগ্রি দূরে আছে। মানে এখানে বৃহস্পতির ওপর যতটা দৃষ্টি পড়ছে শুক্রের, শনির ওপর তার চেয়ে অনেক কম পড়ছে ডিগ্রিগত দৃষ্টি মাপতে গেলে। কিন্তু আমি বারবার বলছি, আমরা এই বিচারটা কিন্তু করি না। বিচারের সময় আমরা বলি যে আমরা দেখি বৃহস্পতি শনি দুটোর ওপরেই শুক্রের দৃষ্টি পড়েছে। আশা করি গ্রহের দৃষ্টির সম্বন্ধে আপনাদের ধারণাটা পরিষ্কার হলো। যদি অসুবিধা থাকে কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। এই পর্বের পাঠ শেষ করার আগে আমি এটা আবার বলতে চাই যে গ্রহগুলোর অবস্থান আর রাশিতে গ্রহগুলোর অবস্থান দুটো ভিন্ন ধারণা। আজ এই পর্যন্তই। এর পরের পর্বে আমি রাশির কারকতা বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। নমস্কার।